নির্বাচনের আগে ক্ষমতা ভাগাভাগি, তারেক রহমান প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি। এবং সর্বশেষ জানাবো, চেয়েছিলাম নির্বাচনের রোডম্যাপ, করলেন পদত্যাগের নাটক সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকার জাতীয় প্রেস ক্লাব দুপুর 2টা। হলরুমের বাতাসে অদ্ভুত এক গন্ধ। গরম চায়ের কাপের পাশে ফিসফাস চলছে সাংবাদিকদের মধ্যে। কেউ জানে না আজ কি ঘটতে যাচ্ছে। হঠাৎ মঞ্চে উঠলেন এক সাবেক সচিব, হাত তুলে থামালেন গুঞ্জন। তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ। জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মুহূর্তেই ঘর যেন থমকে গেল। বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এলো রাজনীতির এক গভীর ছায়া। রাজনীতি এখন আর জনসভায় হয় না, এটা এখন বৈঠকখানা, ওয়াশিংটন, লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে, যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তেই। জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকই চিন্তাভাবনা, নাকি ইতোমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে? সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে। বিএনপির 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলগুলো 25%। মজার ব্যাপার হলেও কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই। সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, অর্থাৎ সরকার হবে কালেকটিভ, নেতৃত্ব ছাড়া সিদ্ধান্ত কেন্দ্রীয়। এই কেন্দ্রীয়তা কোথায়? উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হলো ডক্টর ইউনূসের হাতে। এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও। ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন, দিল্লি ব্যাপারে খুশি নয়, কিন্তু ওয়াশিংটনও বেজিং খুশি। এই প্রস্তাবনায় সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত অংশ, রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা। চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা, আদানি আম্বানিদের কনসেশন বাতিল, সব মিলিয়ে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এক অন্তরালের তপস্বী। কিন্তু শুধু এ কারণেই নয়, তিনি এমন একজন যিনি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেই ক্ষমতার ভার ব্যাখ্যা করতে পারেন। তার গ্রামীণ দর্শন এখন রাষ্ট্র দর্শনের রূপ নিতে চলেছে। তিনি রাজনীতিবিদ নন, কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনীতিকে কাঁপিয়ে তোলে। তার আড়ালেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গড়ে উঠেছে এক নতুন মোর্চা। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের কিছু উপদেষ্টা সক্রিয়। তার নামে তৈরি হয়েছে অন্তত 2টি সাদা কাগজের বিশ্লেষণ। একটি নিরাপত্তা কাঠামো নিয়ে, অন্যটি তথ্য প্রযুক্তি ও নগরভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা। বলা হচ্ছে তার নেতৃত্বেই হবে নীতি নির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র, যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভেঙে পড়বে। ডক্টর ইউনূসের ছায় থাকবে এক নীরব অভিভাবক সরকার। যারা তাকে চায় না তারা জানে এই মানুষটি জিতে গেলে শুধু সরকার বদলাবে না, বদলে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা, কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য। এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের নেশন বিল্ডিং এক্সপেরিমেন্ট হিসেবে প্রশংসিত হতে পারে, তবে ভারতের দক্ষিণ ব্লকের চোখে সেটি এক নন স্টেট থ্রেট। এক রাষ্ট্রনেতা যার পেছনে নেই কোনো দল, কিন্তু চারপাশে তৈরি হয়েছে এক রাষ্ট্র ছায়া। এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই। বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত। ভারত সরকারের ভেতরেই চলছে দোদুল্যমানতা। তাকে ফিরিয়ে আনবে না নতুন কার্ড খেলবে? প্রফেসর ইউনূস ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার বানাই মোদি বিরোধী ঢাকা, যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন। এখানে প্রশ্ন উঠেছে, জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল, নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল? যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয়, তবে তিনি থাকবেন কোন ভূমিকায়? রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী? এ কি তার জন্য গ্রহণযোগ্য, নাকি ভারত তাকে ব্যবহার করেছে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি ঢাল হিসেবে রাখতে? নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন, এই জাতীয় সরকার কদিনের? নির্বাচন কবে হবে, নাকি এটি হবে নতুন একচেটিয়া চুক্তিপত্র? প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ হবে ক্ষমতা। প্রধানমন্ত্রী থাকবেন ছায়ার মতো একজন প্রতিনিধি মাত্র, যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না। এর অর্থ গণতন্ত্রের নামেই গোপন প্রশাসন, প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র। দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ এখন মায়ানমার মডেল ও নেপাল মডেলের মাঝে দুধে। বিশ্লেষকরা দ্বিধায়। এক পক্ষ বলছে এটি দেশের জন্য একটি ট্রানজিশনাল মডেল, যেখানে দলীয় সংঘর্ষের বাইরে গিয়ে নতুন কাঠামো তৈরি হবে।
তারা বলছে এটি একটি রাজনৈতিক বিবর্তন, যেখানে নির্বাচনের চেয়ে কাঠামোগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র নয়, বরং দায়িত্বশীল গভর্নেন্স হবে এর মূল মন্ত্র। এমনকি এটিকে বাংলাদেশ 2 নামে ব্যাখ্যা করেছেন কেউ কেউ। একটি শীতল, পরিকল্পিত এবং বহুজাগতিক স্বার্থ নির্ভর শাসন ব্যবস্থা। এই ধারার প্রবক্তরা যুক্তি দেন এই সরকার হবে সার্ভিস ডেলিভারি স্টেট, যেখানে জনগণের মৌলিক চাহিদা পূরণই হবে সরকারের একমাত্র লক্ষ্য। তারা যুক্ত করেন অস্থির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে একটি নাগরিক ভিত্তিক প্রশাসনের সূচনা হতে পারে। অন্য পক্ষ বলছে এই এক চরম রাজনৈতিক প্রহসন, যেখানে কিছু কূটনৈতিক ও বিদেশি শক্তি গোপনে গঠন করছে ডিল সরকার। জনগণের কোনো মত নেই, ভোট নেই, পার্লামেন্ট নেই। এটি এক নেটওয়ার্ক যার সেনাবাহিনী নেই, কিন্তু আছে মিডিয়া, অর্থ এবং আন্তর্জাতিক সিলমহল। তবে এই সত্য কেউ অস্বীকার করতে পারছে না। বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি দিন হয়ে উঠেছে একটি সম্ভাব্য পালাবদলের ঘণ্টা। সবকিছু চলছে, আলোচনা হচ্ছে, বিতর্ক জমছে, কিন্তু এক ব্যক্তি এখনো নীরব, ডক্টর ইউনূস, যিনি আলোচনার কেন্দ্রে যেন এক নীরব ঘূর্ণিঝড়। রাত 3টায়ও তিনি ফোনে কথা বলেন, প্রেস ক্লাবের আলো নেভার অনেক পরও তিনি কাজ করেন। অনেক আগে 2015 সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছিলেন, আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে, কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ। যদিও আপনি আর গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন না, তবু আপনি ইউনূস সেন্টারের চেয়ারম্যান, যা বিশ্ব সমস্যা সমাধানে নিবেদিত ব্যবসাকে উৎসাহিত করে। এছাড়া আপনি বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন জবাব দেন, অবসর শব্দটিকেই অবসরে পাঠানো উচিত, কারণ অবসর শব্দটি খুব ক্ষতিকর। অবসরে যাওয়া মানে আপনার আর কোনো প্রয়োজন নেই, আপনার কাজ শেষ। একটি জাহাজ যখন আর ব্যবহারযোগ্য থাকে না, তখন সেটিকে অবসরে পাঠানো হয়, অপ্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয়। কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকেজো করে রেখে দেওয়া যাবে। ডক্টর ইউনূস আরও বলেন, জীবনের প্রথম ধাপে আমরা বড় হই, পড়াশোনা করি, বিয়ে করি, সন্তান লালন পালন করি, কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি। সবসময় দায়িত্ব পালন করতে হয়, সবসময় একটি চাপ অনুভব করতে হয়। কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি মুক্ত। আমি যা চাই তা করতে পারি, আমার স্বপ্ন ও ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি। আমি এখন শুধু সেই কাজগুলোই করি যা আমি উপভোগ করি। উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে 10 বছর আগে। 10 বছর পর আজকে তার বয়স 84 বছর। 84 বছরের একজন মানুষ 43 বছরের প্রাণচাঞ্চল্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষও হয়তো তিনি। ঘরে একজন শয্যাশায়ী স্ত্রী। শুনেছি তার দেখাশোনাও ডক্টর ইউনূস করেন। কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন। দেশের ইতিহাসের সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন 84 বছরের মানুষটি, যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়সও অবসরকে অবসরে পাঠানো যায়। আদতে জাতির চরমকান্তি লগ্নে চারিদিক যখন ঘোর অন্ধকারে, তখন রোশনি হাতে এগিয়ে এলেন ডক্টর ইউনূস। অন্য খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছেন ওনাকে ডিসক্রেডিটেড করতে, ওনাকে ব্যর্থ করতে। বাংলাদেশের গত 53 বছরে এত আলোকিত মানুষ ক্ষমতার শীর্ষে যেতে পেরেছিল? যেখানেই যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন। 84 বছর বয়সে অনবরত মিটিং, বক্তৃতা ক্লান্তিহীনভাবে দিয়ে যাচ্ছেন, আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে। ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফোস্কা পড়ে। তিনি সফল হলে তো দেশ সফল, কারণ তাদের কাছে তো দেশের চেয়ে দল, আর দলের চেয়ে নিজের স্বার্থ বড়। উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক, তাই যে কোনো মূল্যে ওনাকে সরাতেই হবে। উনি সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যাই হোক, ডক্টর ইউনূসের প্রশংসা আগে একজন সহ্য করতে পারতেন না। জুলাই 36 বিপ্লবের ফলে তিনি পগা পার হয়ে গেছেন, তবে সাইকোলজিক্যাল প্যারালাইজড করে গেছেন কিছু আরবিকে, যা তাদের কায় কারবার দেখে সহজে মালুম করা যায়। ডক্টর ইউনূসকে নিয়ে বেসুমার কাদা ছোড়াছুড়ি করাই যাদের বড় দায়িত্ব, তাদের বলি, শুধু চীন সফরে ডক্টর ইউনূসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন। 15,000 কোটি টাকা বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা, 12,000 কোটি টাকা 4টি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয়, 10 কোটি টাকা তিস্তা ব্যারেজ তৈরি, মিনা শুল্কে 2028 সাল পর্যন্ত মুক্তপণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। এখানে শেষ নয়। সম্প্রতি ওনার তৎপরতায় জাতিসংঘের রোহিঙ্গা প্রস্তাব পাশ করেছে 140টি দেশের প্রত্যেক ভোটে, যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক $60 তথা 847 টাকা দেওয়া হতো, সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবার $12 অর্থাৎ 1,412 টাকা দেওয়া হয়।
এছাড়া বিশ্বের ৭৫তম দেশ হিসেবে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। লুট হওয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন। পুরো রোজায় কোনো জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল। আদানির কাছে বিদ্যুৎ খাত ধ্বংস হওয়া থেকে রক্ষার কৌশিক করেছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন। এখন রিজার্ভ তরতর করে বাড়ছে। রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে। রপ্তানি প্রবৃদ্ধির 15% বেশি হয়েছে। ইতিহাসের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে তার সময়। বিগত বছরগুলোই বর্ডার কিলিং গড়ে বছরে 500 এর অধিক ছিল। গত বছর ছিল 577 জন। ইউনিট সরকারের সময় তা 7 মাসে 10 জন। দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি। তাই জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলাই হয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ডক্টর ইউনূস। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সমাদৃত বাঙালিও তিনি। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎসাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনূস। সব সরকারি কর্মচারী সম্পদের হিসাব একমাত্র তার পক্ষেই আদায় করা সম্ভব হয়েছে, কারণ তিনি সৎ ও আন্তরিক। বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে একমাত্র তার আমলেই সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ও ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সমালোচনা ও তার বিরুদ্ধে কুৎসিত ভাষায় অপপ্রচার করা যাচ্ছে। কাউকে তিনি গ্রেপ্তার করেননি, যা ফ্যাসিস্ট জামানায় কল্পনাও করা যেত না। তিনি প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়েছেন এবং ঘোষণা করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে। তার যোগ্য নেতৃত্বে আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কারাগার থেকে বেকসুর খালাস পেয়েছেন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার, যা তিনি মেরামত ও সংস্কার করেছেন। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শুরু করেছেন। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করেছেন।